গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, গত ক্লাসে আমরা কিন্তু তোমাদের বইতে যে দ্বিতীয় অধ্যায় রয়েছে বায়ুমণ্ডল, সেখান থেকে কিন্তু আমরা আমাদের আলোচ্য বিষয় শুরু করেছিলাম, তাই না? সেখানে কেবলমাত্র আমরা বায়ুমণ্ডলের ধারণা এবং বায়ুমণ্ডলের উপাদান সম্পর্কে কিন্তু বিস্তারিত ক্লাস করেছি, তাই তো? হ্যাঁ, আজকে আমরা বায়ুমণ্ডলের স্তরবিন্যাস নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? যেহেতু স্তরবিন্যাস একটা বড় বিষয় এবং অনেকটা তোমাদের রয়েছে বইতে, সেহেতু আমি কিন্তু দুটো পার্টে এই স্তরবিন্যাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি দেখব যে গত ক্লাসের পড়া তোমাদের কেমন মনে রয়েছে। আচ্ছা স্টুডেন্ট, বলো তো, এই যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলটা কি বা কাকে বলে? তোমাদের মনে আছে? সরি, বায়ুমণ্ডল কাকে বলে বলো? হ্যাঁ, অদৃশ্য স্তর, তাই না? তাহলে কি, যে যে অদৃশ্য গ্যাসীয় আবরণ, অতি সূক্ষ্ম তোমার ধূলিকণা, জলীয় বাষ্প পৃথিবীকে বেষ্টন করে আছে এবং পৃথিবীর সাথে কিন্তু আবর্তিত হচ্ছে। কিসের দ্বারা? যে মাধ্যাকর্ষণ শক্তি বা অভিকর্ষ শক্তির দ্বারা। সেই অদৃশ্য স্তরকেই আমরা কিন্তু কি বলবো? বায়ুমণ্ডল, তাই না? আচ্ছা, এই যে বায়ুমণ্ডল যেমন জীবকুলের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ জীবকুল যে বেঁচে আছে তার অন্যতম উপাদান কিন্তু এই বায়ুমণ্ডল। এছাড়া কিন্তু আরো অনেক কিছু বিষয় এই জীবকুলকে বেঁচে থাকতে সাহায্য করে। অন্যান্য মণ্ডলগুলো রয়েছে, সেই মণ্ডলগুলো কি কি বলতো? ভেরি গুড। শিলামণ্ডল রয়েছে, বায়ুমণ্ডল অর্থাৎ যে জল রয়েছে পৃথিবীতে সেই বায়ুমণ্ডলের কথা বলা হয়েছে। এছাড়া রয়েছে কিন্তু জীবমণ্ডল। আচ্ছা, এই যে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, শিলামণ্ডল, জীবমণ্ডল এগুলো কিন্তু সবই গুরুত্বপূর্ণ বিষয়। এদের মধ্যে আমরা কিন্তু বায়ুমণ্ডল সম্পর্কে জেনেছি, তাই না? আচ্ছা, বলতো বায়ুমণ্ডলে ঊর্ধ্বতম স্তর কত অবধি ধরা হয়? ভেরি গুড। বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম স্তর কিন্তু ধরা হয় 10,000 কিলোমিটার অবধি, তাই না? দেখো, এই ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার উপরের স্তর অবধি কিন্তু ধরা হয় বায়ুমণ্ডল স্তর হিসেবে, কিন্তু সঠিকভাবে কিন্তু বৈজ্ঞানিক ভিত্তিতে এই যে 10,000 কিলোমিটার, এটি কিন্তু আহ, আমরা ধরে নিই। এর কত দূর পর্যন্ত বিস্তৃত এটি কিন্তু আজও সঠিকভাবে জানা সম্ভব হয়ে ওঠেনি। ঠিক আছে? আচ্ছা, বায়ুমণ্ডলের তলায় তোমরা বিস্তার সম্পর্কে জানলে যে 10,000 কিলোমিটার পর্যন্ত কিন্তু বায়ুমণ্ডলের বিস্তারকে ধরে রাখা হয়। আর এই যে 10,000 কিলোমিটারের উপরের যে অংশটা, তাকে আমরা কি বলি? কোন বিদ্যার সাথে তুলনা করি? ভেরি গুড, অ্যারোনমি বিদ্যার সাথেই কিন্তু তুলনা করি, বা অ্যারোনমি বিদ্যার অংশই হলো এই 10,000 কিলোমিটারের উপরের স্তরটা, তাই তো? কিন্তু আরো একটি স্তর রয়েছিল, আবহবিদ্যার স্তর। সেটি কত কিমি পর্যন্ত বলতো? ভেরি গুড। ভূপৃষ্ঠ থেকে 29 কিলোমিটার পর্যন্ত যে স্থান, সেই স্থানকে বলা হয় যে আবহবিদ্যার অংশ। কেন বলা হয়? কারণ এখানেই কিন্তু বায়ুমণ্ডলের যে উপাদানগুলি রয়েছে 97% এই 29 কিমির মধ্যেই অবস্থান করছে। এর কারণ কিন্তু পৃথিবী তার ভূপৃষ্ঠের কাছে কিন্তু তার মাধ্যাকর্ষণ শক্তিটা বেশি। পৃথিবীর কেন্দ্রের যে শক্তি রয়েছে সেই শক্তিটা কিন্তু প্রতিটা বস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করছে, তাই তো? তাহলে নিশ্চয়ই ভূপৃষ্ঠের কাছাকাছি যে অংশটা সেটার আকর্ষণ বেশি থাকবে। ফলে বায়ুমণ্ডলের যে বিভিন্ন উপাদান তার 97% অংশ কিন্তু এই ভূপৃষ্ঠ থেকে 29 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। এবং এই যে বিদ্যাটাকে আমরা কি বলছি? আবহবিদ্যার সাথে তুলনা করছি। খুব ভালো। এবারে তোমরা আমাকে বলবে যে বায়ুমণ্ডলের উপাদানগুলি কি কি? বলো। আমরা কিন্তু বায়ুমণ্ডল কাকে বলে জানার সময় আহ, যে বিষয়টা পড়েছিলাম, যে অদৃশ্য গ্যাসীয় আবরণ, অতি সূক্ষ্ম ধূলিকণা, গ্যাসীয় আবরণ ছাড়া ছিল জলীয় বাষ্প। তাহলে উপাদানকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে ভাগ করতে পারি। তাহলে বায়ুমণ্ডলের যে উপাদান তাকে আমরা মূলত 3টি ভাগে ভাগ করতে পারি, তাই তো? সেই ভাগ 3টি কি কি তোমাদের মনে আছে? মনে আছে, তাহলে বলো কি কি ভাগ। নাম্বার 1 কি? গ্যাসীয় উপাদান। নাম্বার 2 কি? যে ধূলিকণা। এবং নাম্বার 3 কিন্তু হলো জলীয় বাষ্প। তাহলে এই যে 3টি জিনিস, এই 3টি জিনিসই কিন্তু বায়ুমণ্ডলের প্রধান
উপাদান। এবারে গ্যাসীয় উপাদানের মধ্যে কোন কোন গ্যাস এই বায়ুমণ্ডলে বেশি লক্ষ্য করা যায়? তোমরা নিশ্চয়ই জানো। আচ্ছা, তোমরা জানো। তাহলে বলো তো যে বায়ুমণ্ডলে সবথেকে বেশি পরিমাণে যে গ্যাসটা রয়েছে তার কি নাম? ভেরি গুড। তার নাম কিন্তু হলো নাইট্রোজেন। তাহলে এই নাইট্রোজেন বায়ুমণ্ডলে কতটা রয়েছে? 100% এর মধ্যে কত পার্সেন্ট নাইট্রোজেন রয়েছে? ভেরি গুড, 78.08% কিন্তু রয়েছে নাইট্রোজেন। তার ঠিক পরে যে বায়ুমণ্ডলের যে গ্যাসীয় উপাদানের মধ্যে দ্বিতীয় যে গ্যাসটি সর্বোচ্চ রয়েছে সেটি কি? অক্সিজেন। তাহলে বলো আমাকে যে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? ভেরি গুড, 20.94% কিন্তু হলো বায়ুমণ্ডলে অক্সিজেন পরিমাণ। তাহলে টোটাল 100% এর মধ্যে বায়ুমণ্ডলে কিন্তু নাইট্রোজেন এবং অক্সিজেন মিলিয়েই কিন্তু 99% রয়েছে। এছাড়া আর্গন, নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প এগুলো কিন্তু সব নিয়ে টোটাল 1% আছে। তাহলে বায়ুমণ্ডলে সব থেকে বেশি যে পরিমাণ দুটি গ্যাস রয়েছে সেটি হলো নাইট্রোজেন এবং অক্সিজেন। আচ্ছা, এবারে তোমরা আমাকে বলো তো যে বায়ুমণ্ডলে এদের নিষ্ক্রিয় গ্যাসগুলি কোনটি, অর্থাৎ যেগুলির পরিমাণ খুবই কম এবং খুব কাজে কম লাগে, সেই নিষ্ক্রিয় গ্যাসগুলি কি কি? চারটে কিন্তু প্রধান নিষ্ক্রিয় গ্যাস ছিল, তাই না? তাহলে বলো কি কি? ভেরি গুড, এক হচ্ছে নিয়ন, আর দুই হিলিয়াম, তিন নম্বর জেনন, আর চার নম্বর হলো ক্রিপ্টন। এই যে চারটি নাম বললাম যে নিয়ন, হিলিয়াম, জেনন ও ক্রিপ্টন, এই চারটি কিন্তু বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাস। তোমরা খুব ভালো করে কিন্তু এটা মনে রাখবে যে বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাসগুলি কি কি। আচ্ছা স্টুডেন্ট, এই যে বায়ুমণ্ডলে আমরা উপাদানের মধ্যে পড়লাম ধূলিকণা, তাই না? এই যে ধূলিকণার বায়ুমণ্ডলের যে বায়বীয় কণাকে বা ধূলিকণাকে এক কথায় কি বলা হয়? অ্যারোসল। ভেরি গুড। তাহলে তোমাদের যদি পরীক্ষায় আসে অ্যারোসল কি, তাহলে কি বলবে যে বায়ুমণ্ডলে যে বায়বীয় কণাগুলি রয়েছে সেগুলোকে আমরা কি বলবো? অ্যারোসল। দেখো, ভূপৃষ্ঠের বিভিন্ন রকম ধূলিকণা লক্ষ্য করা যায়, তাই না? যেমন কি কি ধূলিকণা তোমাদের মনে আছে? বলো। ভেরি গুড, আগ্নেয়গিরির ছাইকণা, সমুদ্রের লবণকণা, কলকারখানার চিমনির যে ধোঁয়া বা গাড়ি থেকে নিঃসৃত যে কণা, সেগুলো কিন্তু সবই ধূলিকণার মধ্যে পড়ছে, তাই না? আচ্ছা, আর জলীয় বাষ্প কি? বলো। জলীয় বাষ্পকে আমরা চোখে দেখতে পাই? পাই না। তাহলে জলীয় বাষ্প কি? যে বায়ুমণ্ডলে যে মেঘ সৃষ্টি হয়, সেই মেঘ সৃষ্টির প্রধান যে উপাদান সেটি কিন্তু হলো জলীয় বাষ্প, তাই তো? দেখো, সূর্যের যে কিরণ তার ফলে কিন্তু জল বাষ্পীভূত হয়ে কি হয়? ঘনীভূত হয় এবং ঊর্ধ্ব আকাশে বা বায়ুমণ্ডলের দ্বারা উপরে উঠে গিয়ে সেটা কিন্তু মেঘ সৃষ্টি করে এবং ধূলিকণাকে আশ্রয় করে সেই মেঘ যখন ভারী হয় তখন মাধ্যাকর্ষণ শক্তির টানে তখন কিন্তু অধঃক্ষেপণ অর্থাৎ বৃষ্টিরূপে কিন্তু ভূপৃষ্ঠে ফিরে আসে, তাই না? তাহলে এই যে জীবমণ্ডলে বা এই যে বায়ুমণ্ডলে কিন্তু জলীয় বাষ্পের গুরুত্ব কিন্তু অনেকটাই রয়েছে, তাই তো? আচ্ছা, ভেরি গুড। এবারে তোমরা আমাকে বলো তো যে আমরা বায়ুমণ্ডল সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম। বায়ুমণ্ডলের কয়েকটি গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। কি কি গুরুত্ব রয়েছে? এক নম্বর কি হবে বায়ুমণ্ডলের গুরুত্ব? ভেরি গুড, যে বায়ুমণ্ডল জীবমণ্ডলকে বাঁচিয়ে রেখেছে, তাই না? অর্থাৎ বায়ুমণ্ডল যে বায়বীয় উপাদানগুলি সেগুলি কিন্তু জীবমণ্ডলকে বাঁচিয়ে রেখেছে। আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, তাই না? তাহলে এই যে বায়ুমণ্ডলীয় অক্সিজেন মানুষের জীবের যে ধারণের জন্য কিন্তু প্রয়োজন। বায়ু যদি না থাকতো তাহলে কিন্তু এই পৃথিবীতে প্রাণের সঞ্চার ঘটতো না। আর দ্বিতীয় কি হবে? যে সৌরশক্তির কুপরিবাহী বলে কিন্তু পৃথিবীর যে গড় তাপমাত্রা সেটি কত ডিগ্রি? 15 ডিগ্রি। তাহলে এই 15 ডিগ্রি যা জীবকুল কিন্তু গড়ে ওঠার পক্ষে স্বাভাবিক। আচ্ছা, এরপরে নাম্বার 3 কি হবে? যে সূর্যের যে অতিবেগুনি রশ্মি, সেই অতিবেগুনি রশ্মি কিন্তু বায়ুমণ্ডলে যে ওজোন স্তর রয়েছে, এই ওজোন স্তরে কিন্তু এটা শোষিত হয়। ফলে এই অতিবেগুনি রশ্মি সরাসরি কিন্তু পৃথিবীতে বা ভূপৃষ্ঠে আমাদের শরীরে সরাসরি প্রবেশ করতে পারে না। এই বায়ুমণ্ডলে যদি অতিবেগুনি রশ্মি শোষণ না করতো তাহলে কিন্তু মানুষের ক্যান্সারের সৃষ্টি হতো। এই সূর্যের অতিবেগুনি রশ্মি মানুষের বা ত্বকের ক্যান্সার ঘটায়। এটাও তোমরা
মনে রাখবে। তাহলে এইগুলি হলো কিন্তু বায়ুমণ্ডলের গুরুত্ব। ঠিক আছে? তাহলে তোমরা বায়ুমণ্ডলের ধারণা এবং উপাদান সম্পর্কে কিন্তু বিস্তারিত জেনেছিলে গত ক্লাসে, এবং এই ক্লাসে পড়াও ভালো করেছো। সকলকে থ্যাংক ইউ। এরপরে আজকের যে সাবজেক্টটা নিয়ে আমরা এগোবো সেটাও তোমাদের এই বায়ুমণ্ডল সম্পর্কিত, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। দেখো, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে এই যে 10,000 কিলোমিটার পর্যন্ত উচ্চতা, এই উচ্চতায় কি বায়ুমণ্ডল কি সমান কি রয়েছে, বা সমান উষ্ণতা বা সমান পরিমাণে কি রয়েছে? নেই। তাহলে এই যে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার উচ্চতা অব্দি অনেকাংশে কিন্তু ভাগ করা হয়েছে বায়ুমণ্ডলকে। সেই ভাগগুলিকেই আমরা কি বলবো? বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। বায়ুমণ্ডলের স্তর বিন্যাস দেখো, উপাদানের ভিত্তিতে স্তর বিন্যাস। উপাদানের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে কিন্তু দুটি স্তরে ভাগ করা যায়। কি কি? এক হচ্ছে হোমোস্ফিয়ার, যার বাংলা অর্থ হচ্ছে সমমণ্ডল, এবং দ্বিতীয়টি হচ্ছে কিন্তু হেটেরোস্ফিয়ার, যার বাংলা অর্থ কিন্তু হলো বিষুবমণ্ডল। তাহলে উপাদানের ভিত্তিতে আমরা দুটি ভাগে ভাগ করছি। প্রথম যে ভাগটি সেটি হলো কিন্তু হোমোস্ফিয়ার বা সমমণ্ডল। দেখো, ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে ঊর্ধ্বে তোমার 88 কিমি পর্যন্ত অংশে বায়ুমণ্ডলের উপাদানগুলির অনুপাত মোটামুটি একই রকম বলে এটি হোমোস্ফিয়ার অংশ। তোমরা এই পাশের ছবিটা লক্ষ্য করো। দেখো, এই ভূপৃষ্ঠ থেকে এরকম প্রায় 88 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের যে উপাদানগুলির অনুপাত, সেই অনুপাত কিন্তু মোটামুটি সমান বা একই রকম থাকে, কোনো পরিবর্তন হয় না। আমরা যখন গ্যাসীয় উপাদানগুলো পড়ছিলাম তখন আমরা দেখেছিলাম না যে স্থায়িত্ব অনুসারে তাকে দুভাগে ভাগ করা যায়। এক হচ্ছে স্থায়ী উপাদান, আর হচ্ছে কি পরিবর্তনশীল উপাদান, তাই না? এই স্থায়ী উপাদানের মধ্যে কি কি ছিল? নাইট্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, আর্গন, তাই তো? আর পরিবর্তনশীল উপাদানের মধ্যে কি ছিল, মনে আছে? বলো। ভেরি গুড। জলীয় বাষ্প ছিল, কার্বন ডাই অক্সাইড ছিল, মিথেন ছিল, তাই না? তাহলে এই যে স্থায়ী এবং অস্থায়ী উপাদানগুলি রয়েছে, তার মধ্যে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে 88 কিমি পর্যন্ত বায়ুমণ্ডলের উপাদানগুলি মূলত একই রকম থাকে। তাই এই স্তরকে কি বলা হয়? হোমোস্ফিয়ার, যার বাংলা অর্থ কিন্তু হচ্ছে সমমণ্ডল, অর্থাৎ সমান পরিমাণে থাকে। দ্বিতীয়ত দেখো, বিভিন্ন গ্যাস, ধূলিকণা এবং জৈব ও অজৈব কণা দ্বারা এই স্তর কিন্তু গঠিত। তাহলে বায়ুমণ্ডলের যে হোমোস্ফিয়ার স্তর সেটি কি কি নিয়ে গঠিত? বিভিন্ন গ্যাস রয়েছে, ধূলিকণা রয়েছে, জৈব ও অজৈব কণা রয়েছে। ঠিক আছে? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এই তিনটি স্তর হলো বায়ুমণ্ডলের নিম্ন স্তর। তাহলে বায়ুমণ্ডলের নিম্ন স্তরগুলি কি কি? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার, এই তিনটি হলো বায়ুমণ্ডলের নিম্ন স্তর। এই তিনটি স্তর নিয়েই কিন্তু গঠিত হয়েছে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল। এবং এই যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এগুলো কিন্তু এর একটি স্তর। ঠিক আছে? এরপরে আমরা কি দেখবো? যে হেটেরোস্ফিয়ার। হেটেরোস্ফিয়ার কি? আমরা প্রথমে হোমোস্ফিয়ার পড়েছিলাম যে ভূপৃষ্ঠ থেকে 88 কিলোমিটার অব্দি, তাই না? এবার দেখো, এই 88 কিলোমিটার থেকে 10,000 কিমি পর্যন্ত, অর্থাৎ বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা আমরা কত ধরে থাকি? 10,000 কিলোমিটার, তাই তো? তাহলে এই 10,000 কিলোমিটার পর্যন্ত অংশে বায়ুমণ্ডলের উপাদানগুলির অনুপাত একই রকম থাকে না। তাহলে আমরা প্রথমে কি পড়েছিলাম? সম মানে একই থাকে, এবং হেটেরোস্ফিয়ারের অর্থ হচ্ছে বিষমমণ্ডল, অর্থাৎ যে বায়ুমণ্ডলের যে উপাদানগুলি সেগুলি কিন্তু একই রকম থাকে না। এক একটা অঞ্চলে একটি গ্যাসীয় প্রধান থাকে বলে এই স্তরটিকে আমরা হেটেরোস্ফিয়ার বলি। অর্থাৎ এক একটা যে অঞ্চল ভাগ করা হয়েছে সেই অঞ্চলগুলিতে কিন্তু এক একটা গ্যাস বেশি পরিমাণে থাকে, তাই একে আমরা কি বলি? হেটেরোস্ফিয়ার। এই হেটেরোস্ফিয়ারকে আবার আমরা চারটি উপস্তরে বিভক্ত করতে পারি। খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে মনে রাখবে। দেখো, প্রথম যে স্তরটি রয়েছে সেটি কিন্তু হলো আণবিক নাইট্রোজেন স্তর, অর্থাৎ এটি কিন্তু হলো একেবারে নিম্ন স্তর। তাহলে হেটেরোস্ফিয়ারের নিম্ন স্তরের নাম কি? আণবিক নাইট্রোজেন স্তর, যেটি 88 কিমি থেকে 200 কিমি পর্যন্ত বিস্তৃত। আচ্ছা, দেখো, এই যে এখান থেকে এই উপরের 10,000 কিলোমিটার অংশটাকে আমরা কি বলছি? যে হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল।
তাহলে প্রথমে কি হলো, যে আণবিক নাইট্রোজেনের স্তর যেটি 88 থেকে 200 কিমির পর্যন্ত থাকে। তাহলে তোমাদের আমি বললাম একটু আগে, এই যে বায়ুমণ্ডলের যে স্তরে কিন্তু উপাদানগুলি অনুপাত সমান থাকে না, সেই স্তরকে হেটেরোস্ফিয়ার বলি। এবং একটা একটি স্তরে এক একটি গ্যাস কিন্তু প্রধান হিসেবে গণ্য হয়। যেমন প্রথম যে স্তরটি সেখানে জানো নাইট্রোজেন স্তর হিসেবে উল্লেখ হচ্ছে। দ্বিতীয় স্তরটি কি রয়েছে? দ্বিতীয় স্তরটি রয়েছে দেখো নাম্বার 2, পারমাণবিক অক্সিজেন স্তর, যার উচ্চতা কত? তার ঠিক পরেই 200 কিমি থেকে 1120 কিমি পর্যন্ত বিস্তৃত হচ্ছে পারমাণবিক অক্সিজেন স্তর। এবং তৃতীয় যে স্তরটি সেটি হলো কিন্তু হিলিয়াম স্তর। হিলিয়াম স্তর কত দূর? 1120 থেকে কিন্তু 3540 কিমি পর্যন্ত বিস্তৃত যে স্তরটি তাকে আমরা বলবো হিলিয়াম স্তর। তাহলে প্রথম তিনটি স্তর কি কি হলো? আণবিক নাইট্রোজেন স্তর, দ্বিতীয় স্তর কি? পারমাণবিক অক্সিজেন স্তর, এবং তৃতীয় যে স্তরটি সেটি হলো কিন্তু হিলিয়াম স্তর। এবং বায়ুমণ্ডলে এই যে হেটেরোস্ফিয়ারের সর্বোচ্চ স্তর, অর্থাৎ সবার উপরে যে স্তরটি রয়েছে তার নাম কিন্তু হলো হাইড্রোজেন স্তর। তাহলে এই হাইড্রোজেন স্তরের যে উচ্চতা সেটি কিন্তু 3540 থেকে 10,000 কিমি পর্যন্ত। তাহলে একদম ঊর্ধ্বসীমা 10,000, সেই 3540 থেকে 10,000 পর্যন্ত যে স্তর তাকে আমরা কি বলবো? হাইড্রোজেন স্তর। অর্থাৎ এই যে অংশগুলো আমি তোমাদের বললাম এগুলো কিন্তু হেটেরোস্ফিয়ারের স্তর বিন্যাস। যে স্তর বিন্যাসগুলিতে হোমোস্ফিয়ার আর কি রয়েছে, হেটেরোস্ফিয়ারের সীমারেখা লক্ষ্য করা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো হোমোস্ফিয়ার ও হেটেরোস্ফিয়ারের সীমারেখা হলো টার্বোপস। তাহলে এই যে দেখা আছে দেখো, হোমোস্ফিয়ার আর হেটেরোস্ফিয়ার দুটি স্তর। হোমোস্ফিয়ার আর হেটেরোস্ফিয়ার অর্থাৎ সমমণ্ডল এবং বিষুমণ্ডলের মাঝখানে যে স্তরটা রয়েছে, মানে যেটা দ্বারা বিচ্ছিন্ন হয়েছে বা সীমারেখা যেটা, তার নাম কিন্তু হলো টার্বোপস। দেখো এই যে লেখা রয়েছে টার্বোপস, এখানে বিচ্ছিন্ন হয়েছে। এর নিচের অংশ হচ্ছে সমমণ্ডল, এর উপরের অংশ হচ্ছে বিষমমণ্ডল, আর এর মাঝখানে যে স্তর দ্বারা বিভক্ত হয়েছে তার নাম কিন্তু হলো টার্বোপস। খুব ভালো করে এটি তোমরা মনে রাখবে। আচ্ছা, এর পরে রয়েছে দেখো উষ্ণতার তারতম্যের উপরে কিন্তু স্তরবিন্যাস। কি বললাম? যে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। উষ্ণতার তারতম্যের উপরে এই বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। উষ্ণতার পার্থক্যে বায়ুমণ্ডলকে মূলত 6টি স্তরে ভাগ করা যায়। প্রথমে আমরা জানবো যে এই 6টি স্তর কি কি। ঠিক আছে? তাহলে উষ্ণতার তারতম্য অনুযায়ী কটা ভাগে ভাগ করা যায় বায়ুমণ্ডলকে? 6টি ভাগে ভাগ করা যায়। প্রথম যে স্তরটা রয়েছে তার নাম কিন্তু হলো ট্রপোস্ফিয়ার। তোমরা সকলেই প্রায় নাম শুনেছো ট্রপোস্ফিয়ারের। বায়ুমণ্ডলের যে একেবারে নিম্ন স্তর, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 18 কিমি পর্যন্ত এই স্তরটিকে আমরা কি বলি? ট্রপোস্ফিয়ার, তাই না? দেখো এই যে সব থেকে নিচের যে স্তরটি তার নাম হলো ট্রপোস্ফিয়ার। এরপরে দ্বিতীয় যে স্তরটি তার নাম কিন্তু হলো স্ট্র্যাটোস্ফিয়ার। তার 1 নম্বর কি? ট্রপোস্ফিয়ার, 2 নম্বর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, 3 নম্বর যে স্তরটি রয়েছে তার নাম কিন্তু হলো মেসোস্ফিয়ার। ঠিক আছে? 4 নম্বর যে স্তর তার নাম থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, 5 নম্বর যে স্তর তার নাম হচ্ছে এক্সোস্ফিয়ার, আর লাস্ট বা 6 নম্বর যে স্তরটি সেটি কিন্তু হলো ম্যাগনেটোস্ফিয়ার। দেখো এই যে তিনটি অংশ, এই তিনটি অংশ কিন্তু নিম্ন স্তর, তাই না? আমরা একটু আগে পড়লাম যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এই তিনটেকে একসাথে কি বলা হয়? হেটেরোস্ফিয়ার বা সমমণ্ডল। এবং থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার, এই তিনটি স্তরে কিন্তু আমরা একসাথে কি বলে থাকি? হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। এখানে গ্যাসের পার্থক্য লক্ষ্য করা যায়। আর হোমোস্ফিয়ারে কিন্তু আহ, সমমণ্ডল, অর্থাৎ গ্যাসের তোমার যে অনুপাত, গ্যাসীয় অণুগুলির যে অনুপাত, গ্যাসীয় উপাদানগুলির যে অনুপাত সেটি কিন্তু মূলত সমান থাকে। আচ্ছা, আমরা কিন্তু এই যে 6টি বিষয় রয়েছে এই 6টি বিষয় সম্পর্কে বিস্তারিত জানবো। প্রথমে একদম নিচ থেকেই আমরা শুরু করব, যে ট্রপোস্ফিয়ার। দেখো গ্রিক শব্দ ট্রপোস অর্থাৎ টার্বুলেন্স অর মিক্সিং, অর্থাৎ মিশে যাওয়া, এবং স্ফিয়ারের অর্থ হলো মণ্ডল। তাহলে এই যে ট্রপোস, তার অর্থ কি? যে মিক্সিং বা মিশে যাওয়া, এবং স্ফিয়ারের অর্থ হলো মণ্ডল, থেকেই কিন্তু এর নামকরণ কি করা হয়েছে? ট্রপোস্ফিয়ার, অর্থাৎ মিশে যাচ্ছে যে অংশটা তাকে আমরা কি বলছি? ট্রপোস্ফিয়ার।
এই স্তরটির উচ্চতা ভূপৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলের ঊর্ধ্বে 18 কিমি এবং কমতে কমতে মেরুতে কিন্তু এটি 4 কিমিতে পৌঁছায়। তাহলে পৃথিবীর দুইটি মেরু রয়েছে, উত্তর মেরু দক্ষিণ মেরু, 90 ডিগ্রি উত্তর 90 ডিগ্রি দক্ষিণ, এবং মাঝ বরাবর যে অঙ্গরেখাটা গেছে পৃথিবীর সেটি হলো নিরক্ষরেখা। তাহলে নিরক্ষরেখার কাছে কিন্তু ভূপৃষ্ঠ থেকে এর উচ্চতা কত ট্রপোস্ফিয়ারের? 18 কিমি। এবং ধীরে ধীরে যত মেরুর দিকে যাচ্ছি আমরা তত কিন্তু উচ্চতা কমতে থাকছে। কত কিমিতে আসছে? 4 কিমিতে। খুব ভালো করে মনে রাখবে তোমরা যে ট্রপোস্ফিয়ার নিরক্ষীয় অঞ্চলের কাছে 18 কিমি এবং মেরুতে 4 কিমি বিস্তার লাভ করে। দেখো এই যে ট্রপোস্ফিয়ারের অংশটা দেখো এখানে শেষ হয়েছে, 0 থেকে কিন্তু 18 কিমি অবধি যায়। ঠিক আছে? এই অঞ্চলেই কিন্তু ট্রপোস্ফিয়ারের অঞ্চলেই আমরা বসবাস করি। ভূপৃষ্ঠের একেবারে আমরা নিম্নে বসবাস করি, 18 কিমির মধ্যেই বসবাস করি। তাহলে এই অঞ্চলেই কিন্তু মেঘ থেকে শুরু করে বৃষ্টিপাত, ঝড়, বৃষ্টি এবং সমুদ্র, পাহাড় সমস্ত বিষয় কিন্তু এই ট্রপোস্ফিয়ার অংশের মধ্যেই আমরা লক্ষ্য করি। ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য রয়েছে ট্রপোস্ফিয়ারে? দেখো ১ নম্বর যে বৈশিষ্ট্য রয়েছে, দেখো এখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কিন্তু ৬.৪ ডিগ্রি সেলসিয়াস পার কিমি হারে কিন্তু হ্রাস পায়। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে তুমি যেখানে আছো সেখান থেকে তুমি ধীরে ধীরে যত উচ্চতায় উপরের দিকে উঠবে তাতে কি হবে যে প্রতি ১ কিলোমিটার উচ্চতায় কিন্তু বা ১০০০ মিটার উচ্চতায় কিন্তু ৬.৪ ডিগ্রি হারে তাপমাত্রা হ্রাস পাবে। উদাহরণ হিসেবে কি বলা যায়? দেখো আমরা যখন সমতল ভূমিতে বাস করি তখন কিন্তু তাপমাত্রা যা থাকে, যখন আমরা পার্বত্য অঞ্চলে যাই তার থেকে তাপমাত্রা কিন্তু অনেকটা কমে যায়, তাই না? তাহলে আমরা কিন্তু যত উঁচুতে উঠবো এই ট্রপোস্ফিয়ারে তাপমাত্রা কিন্তু প্রতি ১ কিলোমিটারে 6.4 ডিগ্রি হারে কমবে। খুব ভালো করে কিন্তু এটা মনে রাখবে। দ্বিতীয় যে বৈশিষ্ট্য রয়েছে, দেখো নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে উষ্ণতা হয় -40 ডিগ্রি সেলসিয়াস এবং মধ্য অক্ষাংশ হয় -58 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এরপর ৩ নম্বর দেখো, ১ হলো, ২ হলো, ৩ নম্বর দেখো। মোট গ্যাসীয় ভরের 75% রয়েছে কিন্তু এই স্তরে। তাহলে মোট যে গ্যাসীয় ভর রয়েছে সেই গ্যাসের কিন্তু 78% কিন্তু রয়েছে এই ট্রপোস্ফিয়ার স্তরে। এই স্তরের অপর নাম কিন্তু ক্ষুদ্রমণ্ডল। এবারে তোমাদের মাথায় আসতেই পারে যে ট্রপোস্ফিয়ারকে কেন আমরা ক্ষুদ্রমণ্ডল বলবো, তাই তো? দেখো পৃথিবীতে যে ঝড়-ঝঞ্ঝা বা বিভিন্ন যে অংশগুলো যেগুলো মানুষের ক্ষতিকারক হয়ে উঠে দাঁড়ায় সেগুলো কিন্তু এই ট্রপোস্ফিয়ারে রয়েছে। যেমন বৃষ্টিপাত, দেখো এই যে ট্রপোস্ফিয়ার, মেঘ সৃষ্টি হচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে, ঝড়-ঝঞ্ঝার সৃষ্টি হচ্ছে। তাই একে কিন্তু আমরা কি বলবো? ক্ষুব্ধমণ্ডল। আচ্ছা, এরপরে রয়েছে দেখো ৫ নম্বর যে বৈশিষ্ট্য, সকল ধূলিকণা ও দূষণকণা এই স্তরেই অবস্থান করে। অর্থাৎ এই যে ধূলিকণা রয়েছে, যেমন তোমার কি কি পড়েছিলাম আমরা? অগ্ন্যুৎপাতের ছাই, তারপরে গাড়ির যে ধোঁয়া থেকে যে ধূলিকণা, এছাড়া সমুদ্রের লবণ যে সেগুলো রয়েছে, এই যে ধূলিকণা ও দূষণকণা কিন্তু এই ট্রপোস্ফিয়ারেই কিন্তু লক্ষ্য করা যায়। অর্থাৎ এইটুকু স্তরের মধ্যেই কিন্তু এটা লক্ষ্য করা যায়। পৃথিবীর দেখো সব থেকে কাছের যে স্তরটি বা নিম্নের যে স্তরটি সেটি কিন্তু হলো ট্রপোস্ফিয়ার। আচ্ছা, এই ট্রপোস্ফিয়ারের ঘনত্ব কিন্তু খুব বেশি। নাম্বার ৭, উচ্চতা বাড়ার সাথে সাথে বাধাদানকারী উপাদানগুলির প্রভাব কমতে থাকে বলে বায়ুর বেগ বেড়ে যায়। তাহলে আমরা যত উচ্চতায় উঠবো তাহলে কি হবে? বায়ুর বাধাদান প্রক্রিয়া তো ব্যাহত হবে। বায়ু তো সমান গতিতে বইবে, উপরে তো উপরে কি হবে? ফাঁকা, তাই না? ফলে বায়ু কিন্তু বাধাপ্রাপ্ত হবে না এই অংশে। ফলে বায়ু কিন্তু বেগ কিন্তু যত উপরে উঠবো আমরা তত বেড়ে যাবে। নাম্বার ৮, উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুর চাপ কমে যায়। অর্থাৎ যত আমরা উপরের দিকে উঠবো তত যে বায়ুর যে চাপ, সেই নিম্নমুখী চাপ, সেই চাপটা কিন্তু ধীরে ধীরে কমে যায়। তাহলে আমরা কি জানলাম? যে ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য সম্পর্কে। এখানে তোমরা একটা বৈশিষ্ট্য খুব ভালো করে মনে রাখবে যে আহ, কোন স্তরকে, বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় এবং কেন? তাহলে তোমাদের উত্তর কি হবে? ভেরি গুড। ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। যদি বলা হয় কেন বলা হয়,
কারণ পৃথিবীতে যে ঝড় ঝঞ্ঝা থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক যে দুর্যোগগুলি হয় সেগুলো কিন্তু এই স্তরেই সৃষ্টি হয়। ফলে ট্রপোস্ফিয়ারকে আমরা কি বলবো? ক্ষুব্ধমণ্ডল। তাই তো? আচ্ছা, এরপরে রয়েছে দেখো স্টুডেন্ট, জেনে রাখো যে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের বিধি, অর্থাৎ ল্যাপস রেট, নরমাল ল্যাপস রেট, ঠিক আছে, এবং ক্ষুব্ধমণ্ডল কাকে বলে? ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কিন্তু গড়ে 6.4 ডিগ্রি সেলসিয়াস পার কিমি হারে হ্রাস পায়। এটিই হলো কিন্তু নর্মাল ল্যাপস রেট। যদি তোমাদের পরীক্ষায় আসে যে স্বাভাবিক উষ্ণতার হ্রাস কি বা নর্মাল ল্যাপস রেট কি, তখন তোমরা কি বলবে? যে ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে প্রতি 1 কিলোমিটারে কিন্তু বা 100 মিটারে, 1000 মিটারে কিন্তু 6.4 ডিগ্রি হারে তাপমাত্রা কমে যাচ্ছে। এটিকেই বলা হয় কিন্তু নর্মাল ল্যাপস রেট। দেখো এই যে উষ্ণতা কিন্তু ধীরে ধীরে কমে যাবে। আচ্ছা, আহ, তবে উষ্ণতার স্বাভাবিক হ্রাসের হার সকল স্থানে কিন্তু সমান নয়। তাহলে উষ্ণতার যে স্বাভাবিক হ্রাস, যে এই 6.4 ডিগ্রি সেলসিয়াস, এটি কিন্তু সব জায়গায় সমান নয়। বেশিরভাগ জায়গায় কিন্তু 6.4 ডিগ্রি হারে কমে 1000 মিটার উচ্চতায়, কিন্তু স্থান অনুযায়ী কিন্তু এটা আবার চেঞ্জ হতে পারে। এরপরে রয়েছে দেখো ক্ষুব্ধমণ্ডল। ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ প্রভৃতি অবস্থানের কারণে ট্রপোস্ফিয়ারে কিন্তু ঝড়, বৃষ্টি, কুয়াশা, তুষারপাত প্রভৃতি ঘটে। সর্বদা এই স্তর অশান্ত বলে একে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল। তাহলে খুব ভালো করে এটা পড়বে যে ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয় কেন? কারণ ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ প্রভৃতি অবস্থান করার কারণে ট্রপোস্ফিয়ারে কিন্তু কি হয়? যে অশান্ত থাকে, তাই না? ফলে একে কি বলা হয়? ক্ষুব্ধ মণ্ডল। আচ্ছা, তোমার নর্মাল ল্যাপস রেট কত সেটাও কিন্তু মনে রাখবে, 6.4 ডিগ্রি সেলসিয়াস পার কিমি। আচ্ছা, এরপরে রয়েছে দেখো ট্রপোপজ, ভেরি ইম্পর্টেন্ট। ট্রপোপজ কি? দেখো, একটা স্তরকে যখন আমরা অন্য একটি স্তর দিয়ে ভাগ করব, অর্থাৎ ট্রপোস্ফিয়ার আমরা পড়লাম, তারপরের যে স্তরটি তার নাম কি? স্ট্র্যাটোস্ফিয়ার। তাই এই যে স্তরের যে মাঝখানের অংশটা বা ভাগটা রয়েছে সেটাকে আমরা ট্রপোপজ বলবো। দেখো, ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে 3 কিমি পর্যন্ত অংশে উষ্ণতা একই থাকে, হ্রাস বৃদ্ধি কিছুই ঘটে না। তাহলে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমানায় উপরের দিকে কিন্তু, ঠিক আছে, যে 18 কিমির কাছাকাছি অংশে কিন্তু আহ, যে উষ্ণতা সেটি কিন্তু একই থাকে, হ্রাস বৃদ্ধির কিছুই ঘটে না। একে ট্রপোপজ বলে। আর পশ অব্দ কি? প্রসের অব্দ যে বাংলা অর্থ কি? থামা। তাহলে এই একই কিন্তু থাকে। ট্রপোপজ হলো ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সীমারেখা। তাই খুব ইম্পর্টেন্ট, তোমরা কি বলবে? যে ট্রপোপজ হলো স্ট্র্যাটোস্ফিয়ার এবং ট্রপোস্ফিয়ার, এই দুটি যে স্তর রয়েছে বায়ুমণ্ডলের তার যে মধ্যবর্তী সীমানা সেটি হলো কিন্তু ট্রপোপজ। পরীক্ষায় কিন্তু খুব আসে যে ট্রপোপজ, সরি, যে ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানের সীমারেখার নাম কি? ঠিক আছে, দেখো তোমরা কি পড়েছো? ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার, এই যে স্তর, এই স্ট্র্যাটোস্ফিয়ারটা কিন্তু এই অবধি বিস্তৃত। এই যে দুটি স্তরের মাঝখানে যে অংশটা দেখো রয়েছে, প্রায় 3 কিলোমিটার অঞ্চল জুড়ে রয়েছে কিন্তু ট্রপোপজ। আচ্ছা, এরপরে রয়েছে দেখো স্ট্র্যাটোস্ফিয়ার। 2 নম্বর যে স্তরটি বায়ুমণ্ডলের তার নাম কিন্তু হলো স্ট্র্যাটোস্ফিয়ার। লাতিন শব্দ স্ট্র্যাটাম এর অর্থ কিন্তু হলো স্তর, থেকেই এই স্তরের নামকরণ হয় স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোপজের ঊর্ধ্বে 50 কিমি পর্যন্ত অঞ্চল জুড়েই কিন্তু রয়েছে এই স্ট্র্যাটোস্ফিয়ার। দেখো, এই যে আমরা ধরেছিলাম 18 কিমি, ভূপৃষ্ঠ থেকে 18 কিমি ধরেছিলাম তো ট্রপোস্ফিয়ার, তাহলে তারপর থেকে, অর্থাৎ এখান থেকে আরো 50 কিলোমিটার অঞ্চল জুড়েই কিন্তু রয়েছে কে? না, স্ট্র্যাটোস্ফিয়ার। এই যে দেখো, আচ্ছা, এরপরে রয়েছে দেখো স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য। নাম্বার ওয়ান, এই স্তরের উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বাড়ে এবং নিম্ন উষ্ণতা -40 ডিগ্রি সেলসিয়াস এবং ঊর্ধ্বে কিন্তু উষ্ণতা বেড়ে হয় 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি হলো? এই যে স্ট্র্যাটোস্ফিয়ারে এর উচ্চতা বৃদ্ধিতে এর উষ্ণতা কিন্তু
বাড়ে। নিম্নে যদি -40 ডিগ্রি থাকে তাহলে ধীরে ধীরে যখন বাড়ছে তখন তার উষ্ণতা কত হবে? 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। দেখো এখানে যেমন উষ্ণতা ধীরে ধীরে টেম্পারেচার হ্রাস পাচ্ছিল, কমছিল, তাই তো? এই 15 থেকে দেখো 0, 0, -15, দেখো ধীরে ধীরে কমছিল। এবং এই স্তর যখন ধীরে ধীরে ঊর্ধ্বের দিকে উঠবে তখন দেখো বাড়ছে আস্তে আস্তে। কত হচ্ছে? এখানে যদি -40 থাকে, এখানে দেখো -40, এই যে 50-এর দাঁড়ি, তাহলে ঊর্ধ্বে যেতে যেতে কত হবে? যে 0 থেকে 4। তাহলে তাপমাত্রা কিন্তু যত উপর দিকে উঠছি তত কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে বাড়বে। নাম্বার 2, বায়ুর ঘনত্ব এখানে কম। আমরা ট্রপোস্ফিয়ারে পড়েছিলাম যে বায়ুর ঘনত্ব কিন্তু এখানে খুব বেশি। আর স্ট্র্যাটোস্ফিয়ারে কি জানলাম? যে বায়ুর ঘনত্ব কিন্তু এখানে অনেকটাই কম। নাম্বার 3, ওজোন গ্যাসের ঘনত্ব এই স্তরের নিম্নাংশে সর্বাধিক বলে এই অংশের নাম ওজোন স্তর। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের অপর নাম কিন্তু ওজোন স্তর। যদি তোমাদের পরীক্ষায় আসে যে ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে লক্ষ্য করা যায়, তখন তোমাদের উত্তর হবে কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার। দেখো এই যে ওজোন স্তর, এই ওজোন স্তরের কাজ কি বলতো? বায়ুমণ্ডলের উপাদানের বা বায়ুমণ্ডলের গুরুত্ব যখন পড়েছিলাম তখন কিন্তু জেনেছিলাম যে ওজোন স্তরের কাজ কি। ভেরি গুড। সূর্যের যে অতিবেগুনি রশ্মি সেটি শোষণ করে এই ওজোন স্তর, যা মানুষের ত্বকের ক্যান্সারের হাত থেকে রক্ষা করে। আচ্ছা, এরপরে যে দেখো 4 নম্বর, এই স্তর সর্বদা শান্ত বলে এটির অপর নাম শান্তমণ্ডল। অর্থাৎ আমরা যখন ট্রপোস্ফিয়ার পড়ছিলাম তখন এটা কি পড়েছিলাম যে ক্ষুব্ধ মণ্ডল, তাই তো? কারণ এখানে আহ তুষারপাত, বৃষ্টি, তারপরে ঝড় ঝঞ্ঝা সব কিন্তু হয় এবং অশান্ত করে তোলে পরিবেশকে। তাই এটার নাম ছিল ক্ষুব্ধমণ্ডল। কিন্তু অপরদিকে এই স্ট্র্যাটোস্ফিয়ার সর্বদা কিন্তু শান্ত থাকে। অর্থাৎ ঝড় বৃষ্টি কিন্তু এই অঞ্চলে একদমই হয় না। ঠিক আছে? তাই এই মণ্ডলের অপর নাম বা এই স্তরের অপর নাম কিন্তু হলো শান্ত মণ্ডল। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের অপর নাম কিন্তু শান্ত মণ্ডল। এরপর নাম্বার 5 কি রয়েছে দেখো? শীতকালে আন্টার্কটিকার ঊর্ধ্বাংশে জলীয় বাষ্পের প্রবেশ ঘটে, বর্ণময় মেঘের সঞ্চার ঘটায়, আর এই মেঘ হলো মৌতিক মেঘ। তাহলে মৌতিক মেঘ কি? যে শীতকালে আন্টার্কটিকার ঊর্ধ্বাংশে জলীয় বাষ্পের প্রবেশ ঘটে কিন্তু একটা মেঘের, বর্ণময় একটা মেঘের সঞ্চার ঘটায়। এই মেঘকে আমরা কি বলবো? মৌতিক মেঘ। আচ্ছা স্টুডেন্ট, দেখো স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বাড়ে, তাই না? আমরা কি দেখলাম যে যত উষ্ণতা বা উচ্চতা বৃদ্ধি পাচ্ছে উষ্ণতা বেড়ে যাচ্ছে। অপরদিকে ট্রপোস্ফিয়ারে কি দেখেছিলাম? যে যত আমরা ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠবো তত কিন্তু তাপমাত্রা কমবে। পার কিলোমিটারে কত করে কমবে বলতো? ভেরি গুড, 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে। কিন্তু ট্রপোস্ফিয়ারে কেন বাড়ে সেটা আমাদের জানতে হবে। দেখো এই অংশের ওজোন গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে উষ্ণতা বাড়ায় এবং বায়ুর ঘনত্ব খুব কম বলে বিকিরণগত তাপের প্রভাব বাড়ে। তাই স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বা তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বেড়ে যায়। দেখো তোমরা ছবিতে, দেখো এই যে সূর্যের যে অতিবেগুনি রশ্মি সেটি কিন্তু শোষণ করছে কে? এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তর, যে ওজোন স্তর রয়েছে। এবং এই ওজোন স্তরের সাথে সাথে সমগ্র অঞ্চলের কিন্তু ঘনত্ব খুব কম। এই ঘনত্ব কম হওয়ায় বিকিরণের যে তাপের সেই প্রভাবটা কিন্তু পড়ে। ফলে উষ্ণতা বা উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়ে। আচ্ছা এরপরে রয়েছে দেখো, স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল কেন বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ার শান্তমণ্ডল কেন? এর কারণ কি? এখানে বায়ু পাতলা, স্বচ্ছ, শীতল ও শুষ্ক এবং ধূলিকণা ও জলীয় বাষ্প নেই বলে আবহাওয়ার কোনরূপ পরিবর্তন ঘটে না। তাহলে আবহাওয়ার যে পরিবর্তন ঘটাতে কিন্তু জলীয় বাষ্প বা ধূলিকণা ইত্যাদি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেহেতু স্ট্র্যাটোস্ফিয়ারে ধূলিকণা নেই, জলীয় বাষ্প নেই, তাই এখানে আবহাওয়ার কিন্তু তেমন কোনো পরিবর্তন ঘটে না। তাই এটি শান্তমণ্ডল। শান্তমণ্ডল বলেই এই স্তরে কিন্তু জেট প্লেন যাতায়াত করে। ভেরি ইম্পর্টেন্ট। যদি তোমাদের পরীক্ষায় আসে যে বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে জেট প্লেন চলাচল করে, তখন তোমাদের উত্তর কি হবে?
ভেরি গুড। তখন তোমাদের উত্তর হবে কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার স্তর দিয়ে কিন্তু জেট প্লেন চলাচল করতে পারে, কারণ এটি কিন্তু শান্ত মণ্ডল বলে। অর্থাৎ ঝড় ঝন্ডা, বৃষ্টি, মেঘ কিন্তু এই স্তরে সৃষ্টি হয় না, তাই জেট প্লেন চলাচল করতে পারে। আচ্ছা, এরপরে ৩ নম্বর যে স্তরটি রয়েছে দেখো, সেটি কিন্তু হলো মেসোস্ফিয়ার। তার আগে আমরা যে স্ট্র্যাটোস্ফিয়ার পড়লাম এবং মেসোস্ফিয়ার পড়লাম, এই যে দুটি অঞ্চলকে ভাগ করেছে যদি বলা হয় কোন সীমারেখা, তাহলে কিন্তু তোমাদের উত্তর হবে কি স্ট্র্যাটোপজ। আগে আমরা কি পড়েছিলাম যে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার ভাগ করেছে ট্রপোপজ, এবং স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারকে ভাগ করেছে স্ট্র্যাটোপজ। দেখো, ঊর্ধ্বে 50 থেকে 55 কিমি অংশে স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের সীমারেখায় কিন্তু আছে স্ট্র্যাটোপজ। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে ভালো করে। দেখো এই যে ছবিতে স্ট্র্যাটোস্ফিয়ার এবং তার উপরে দিয়ে দেখে যাবে মেসোস্ফিয়ার। এই যে মাঝখানের যে স্তরটি রয়েছে, যেটা এই দুটি অংশকে ভাগ করেছে, তার নাম কিন্তু হলো স্ট্র্যাটোপজ। আচ্ছা, হ্যাঁ, মেসোস্ফিয়ার কাকে বলে সেটা আমরা জানবো। গ্রিক শব্দ মেসো, যার অর্থ হচ্ছে মধ্যভাগের অংশ। তাহলে মেসো মানে মধ্যম ভাগ, থেকে কিন্তু এই স্তরের নামকরণ করা হয়েছে মেসোস্ফিয়ার। ট্রপোপজের ঊর্ধ্বে, অর্থাৎ ট্রপোপজ যে রয়েছে তার উপরে 40 কিমি পর্যন্ত অংশ জুড়ে কিন্তু রয়েছে মেসোস্ফিয়ার। দেখো এই যে ট্রপোপজ, এখান থেকে এই যে 40 কিমি অংশ, এই অংশটাই কিন্তু রয়েছে কে না মেসোস্ফিয়ার। এবারে মেসোস্ফিয়ারের বৈশিষ্ট্য কি পড়বো আমরা। মেসোস্ফিয়ারের বৈশিষ্ট্য দেখো, ১ নম্বর হচ্ছে দেখো এই স্তরের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কিন্তু হ্রাস পায়। তাহলে আমরা কি পড়েছিলাম যে ট্রপোস্ফিয়ারে উষ্ণতা কি হচ্ছে কমছে, কারণ এদিকে মাইনাস এদিকে প্লাস, এই 0 ডিগ্রি এখান থেকে ধরা হচ্ছে, তাহলে উষ্ণতা কমছে। আবার দ্বিতীয় স্তরে দেখলাম যে স্ট্র্যাটোস্ফিয়ারে উষ্ণতা বেড়ে যাচ্ছে। আবার এসে এই ৩য় নম্বর স্তরে দেখছি মেসোস্ফিয়ারে কিন্তু কি হচ্ছে, উষ্ণতা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। আর এই যে ঊর্ধ্বসীমা রয়েছে মেসোস্ফিয়ারে, অর্থাৎ উপরের যে অংশটা, সেখানে কিন্তু তাপমাত্রা -90 ডিগ্রির কাছে পৌঁছে যাচ্ছে। তাহলে ১ নম্বর হয়ে গেল। দেখো এই যে ১০০ ডিগ্রি মাইনাস, তাহলে 90 ডিগ্রি এরকম স্থানে রয়েছে, দেখো এরকম সোজা করলে যে অংশটা, সেটি হলো কিন্তু -90 ডিগ্রি। দ্বিতীয় যে অংশটি রয়েছে দেখো, বায়ুর চাপ এখানে খুব কম এবং উচ্চতা বৃদ্ধিতে কমতে থাকে। তাহলে বায়ুর যে চাপ সেটি কিন্তু এখানে যথেষ্ট কম, এবং উচ্চতা বৃদ্ধিতে এই চাপ কিন্তু ধীরে ধীরে আরো কমতে থাকে। ৩ নাম্বার, উল্কাপিণ্ড এই স্তরে পুড়ে ছাই হয়ে যায়। দেখো মহাকাশ থেকে যে উল্কাপিণ্ড বা আলোর ছটা যে আমরা দেখি না মাঝে মাঝে ছুটে আসে, তাহলে সেগুলো কিন্তু উল্কাপিণ্ড। সেই উল্কাপিণ্ড কিন্তু এই যে স্তর রয়েছে মেসোস্ফিয়ার স্তর, সেই মেসোস্ফিয়ারের স্তরে কিন্তু পুড়ে ছাই হয়ে যায়। আর নাম্বার ৪, এখানে যে হালকা মেঘের সৃষ্টি হয় তাকে নৈশদ্যুতি মেঘ বলা হয়। তাহলে নৈশদ্যুতি মেঘ কোন স্তরে সৃষ্টি হয়? নৈশদ্যুতি মেঘ কিন্তু মেসোস্ফিয়ার স্তরে সৃষ্টি হয়। দেখো এই যে নৈশদ্যুতি মেঘের সৃষ্টি হয়েছে, এবং এই যে উল্কা পৃথিবীর দিকে ছুটে আসছে, আসে তো মহাকাশ থেকে, তাহলে এটা কিন্তু এই মেসোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়ে যায়। আচ্ছা স্টুডেন্ট, আমাদের যে আহ, এই যে স্তরবিন্যাস বায়ুমণ্ডলের, সেটি কিন্তু উষ্ণতার ভিত্তিতে আমরা করছি। এই উষ্ণতার ভিত্তিতে আমরা ৬টা ভাগ কিন্তু জেনেছিলাম। তার মধ্যে প্রথম যে ৩টি ভাগ সেটা নিয়ে আমরা আলোচনা করলাম, এবং পরবর্তী যে ৩টি ভাগ আছে সেটি আমি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। আজকে যেটুকু পড়লাম সেখান থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসে, চলো সেগুলো একটু দেখে নিই। দেখো ১ নম্বর কি রয়েছে, যে উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস কয় প্রকার ও কি কি? বলো, উপাদানের ভিত্তিতে কিন্তু ভেরি গুড, ২ প্রকার। কি কি? খুব ভালো বলেছো, যে সমমণ্ডল আর বিষমমণ্ডল, যার ইংরেজি কিন্তু হলো হোমোস্ফিয়ার আর হেটেরোস্ফিয়ার। নাম্বার ২, বিষমমণ্ডলের ঊর্ধ্ব স্তর ও নিম্ন স্তর কোনটি? দেখো বিষমমণ্ডলের যে ৪টি স্তর ভাগ রয়েছে, যেখানে বায়ুমণ্ডলের যে উপাদান বা গ্যাসীয় উপাদানগুলি এক একটি স্তরকে নির্দেশ করে, তাহলে সেই স্তরের মধ্যে ঊর্ধ্ব স্তর কোনটি? ঊর্ধ্ব স্তর কিন্তু হলো হাইড্রোজেন স্তর, অর্থাৎ সব থেকে যে উপরের স্তরটি রয়েছে ১০,০০০ কিলোমিটার পর্যন্ত যে স্তরটি। এবং নিম্ন স্তরের নাম কি? যে আণবিক নাইট্রোজেন স্তর।
তাহলে নিম্ন স্তরে আণবিক নাইট্রোজেন আর ঊর্ধ্ব স্তরে কি রয়েছে? হাইড্রোজেন স্তর। আচ্ছা, এবার তোমরা আমাকে বলবে নিরক্ষীয় অঞ্চলে ও মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত? ভূপৃষ্ঠ থেকে এর উচ্চতা কত? বলো। নিরক্ষীয় অঞ্চলে কত? ভেরি গুড, 18 কিমি পর্যন্ত উচ্চতা। এবং ধীরে ধীরে যখন এটি নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যায় তখন কিন্তু এর উচ্চতা কমে যায়। কত ডিগ্রিতে আসে? 8 কিমিতে। ভেরি গুড। তাহলে নিরক্ষীয় অঞ্চলে কিন্তু এর আহ, যে উচ্চতা 18 কিমি এবং মরু অঞ্চলে কত? 8 কিমি। আচ্ছা, নাম্বার 4, ক্ষুব্ধমণ্ডল বলা হয় কোন স্তরকে? বলো। ট্রপোস্ফিয়ারকে। কেন বলা হয়? বলো, কেন বলা হয় ক্ষুব্ধমণ্ডলকে? ভেরি গুড, কারণ এই স্তরে কিন্তু জলীয় বাষ্প, ধূলিকণা ইত্যাদি সঞ্চারের মাধ্যমে তুষারপাত, বৃষ্টিপাত, ঝড় ঝঞ্ঝা ইত্যাদি কিন্তু হয়ে থাকে এবং পরিবেশকে অশান্ত করে তোলে। তাই এর অপর নাম কিন্তু হলো ক্ষুব্ধমণ্ডল। এরপর হচ্ছে দেখো ট্রপোপজ কি? ট্রপো অর্থাৎ ট্রপোস্ফিয়ার, এবং তারপরে দ্বিতীয় স্তরটি কি? স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে এই দুটি স্তরের যে সীমারেখা সেটি হলো কিন্তু ট্রপোপজ। আচ্ছা, 6 নম্বর, শান্তমণ্ডল বলা হয় কাকে এবং কেন? কাকে বলা হয় শান্তমণ্ডল? স্ট্র্যাটোস্ফিয়ারকে। কেন বলা হয় বলতো? কারণ এখানে ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত তেমন কিছুই হয় না। অর্থাৎ এই অঞ্চলে কিন্তু জলীয় বাষ্প এবং ধূলিকণা প্রায় নেই বললেই চলে। ফলে এই পরিবেশটা কিন্তু এখানে শান্ত থাকে। ঠিক আছে, মেঘের সৃষ্টি হয় না, বৃষ্টিপাত হয় না। তাই একে বলা হয় শান্তমণ্ডল। আচ্ছা স্টুডেন্ট, বলো তো, এই যে জেট প্লেন, এটি বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে দিয়ে যাতায়াত করে? স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে। ভেরি গুড। স্ট্র্যাটোপজ কি? দুটি স্তরের সীমারেখা। কোন দুটি স্তর? স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার। এর মাঝখানে যে সীমারেখাটা তাকে বলা হচ্ছে স্ট্র্যাটোপজ। এরপরে 8 নম্বর দেখো রয়েছে উল্কাপিণ্ড কোন স্তরে পুড়ে ছাই হয়? উল্কাপিণ্ড কোন স্তরে পুড়ে ছাই হয়ে যায়? বলো। ভেরি গুড। উল্কাপিণ্ড কিন্তু মেসোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়ে যায়। এবং এই মেসোস্ফিয়ার স্তরে কিন্তু এক ধরনের মেঘ দেখা যায়, তার নাম কি বলতো? ভেরি গুড, নৈশদ্যুতি মেঘ, তাই না? ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি তোমরা বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের প্রথম 3টি ভাগ নিয়ে আলোচনা করলাম, বুঝতে পেরেছো। এর পরবর্তী ক্লাসে আরো যে 3টি স্তর রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ক্লাস।